দর্শক, আমন্ত্রণ বিজনেস টুডেতে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। করোনার ধাক্কায় রুগ্ন অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাড়ছে ঋণ খেলাপির পরিমাণ, এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ। কাজের সুযোগ তৈরিতে এসএমই খাতকে গুরুত্ব দেওয়ার আহ্বান, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ভ্যাট অব্যাহতির সুফল পাবেন উদ্যোক্তারা। পদ্মা সেতু প্রকল্পের মূল চ্যালেঞ্জ নদী শাসন, বর্ষায় তীব্র স্রোতে কাজের অগ্রগতি ব্যাহত হওয়ার শঙ্কা। শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবর। মুজিব বর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি আর গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। জাতিপিতা দেশ স্বাধীন করে গেছেন, আমাদের লক্ষ্য তার সৃষ্ট এই বাংলাদেশ। এই বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। প্রতিটি মানুষ একটা ঠিকানা পাবে, সুন্দরভাবে বাঁচবে, আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে আমরা এই সেমি পাকা ঘর প্রায় 70,000-এর কাছাকাছি পরিবারকে আমরা দিতে সক্ষম হয়েছি, কারণ 66,000 আমরা আলাদা ঘর দিয়েছি, আর বাকিটা আমরা ব্যারাক করে দিয়েছি। আর আজকে আমরা এখানে দ্বিতীয় পর্যায়ে 53,340টি পরিবারকে 2 শতক খাস জমিতে সেই পাকা ঘর আমরা ভূমিহীন গৃহহীন পরিবারগুলোকে স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ করে দিচ্ছি। আমাদের অনেক মাননীয় সংসদ সদস্য বা সাধারণ মানুষ বা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এবং আরও অনেক সমাজের বিভিন্ন মানুষ, তারা কিন্তু এগিয়ে আসছেন। গ্রামে তাদের যে জমি আছে তারা সেই জমি দান করতে চাচ্ছেন, করে দিচ্ছেন, যাতে আমরা তাদের ঘর করতে পারি। তাছাড়া অনেক সময় খাস জমি পাওয়া যায় না, আমরা একটা ফান্ড করেছি, আপনারা জানেন। এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট 75-এর পর আমি ফিরে আসার পরে টাকা পয়সা যতটুকু যে পেয়েছিলাম আমরা সেটা দিয়ে 2 বোন এবং আমরা একটা ট্রাস্ট করি, যেখান থেকে আমরা এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন, যিনি যা কিছু ট্রাস্ট ফান্ড করে অসহায় মানুষদেরকে সাহায্য করবে। আর তার আওয়ামী লীগের নেতাকর্মী যারা জেল জুলুম অত্যাচার সহ্য করেছে বা তাদের পরিবার, তাদেরকে সাহায্য করবে। আর শিক্ষার জন্য বৃত্তি, আমরা আমাদের ট্রাস্টের মাধ্যমে শিক্ষার জন্য বৃত্তি দিয়ে থাকি, প্রায় 1400 থেকে 1500-র মতো। আর তাছাড়া গ্রেনেড হামলা, 21শে আগস্টের গ্রেনেড হামলায় যারা আহত বা বিভিন্ন সময় এই বিএনপি জামাতের সন্ত্রাসের দ্বারা যারা আহত নিহত পরিবার, তাদেরকে আমরা সহযোগিতা দিই, মাসোহারা দিই, চিকিৎসা টাকা দিই। এছাড়া সমাজে বিভিন্ন দুস্থ লোক তাদের দিই। পাশাপাশি আমরা প্রত্যেকটা শ্রেণীর ছেলেমেয়েরা শিক্ষার জন্য তাদের আমরা বৃত্তি দিয়ে থাকি। তো এই ফান্ডে আমাদের বেশ কিছু টাকা, আমরা 5 কোটি টাকা দিয়ে একটা তহবিল করে দিয়েছি, যার মাধ্যমে আমি মনে করি যে গৃহ নির্মাণের জন্য এই তহবিলটা করা হয়েছে প্রধানমন্ত্রী দপ্তরে। পাশাপাশি আরও 5 কোটি টাকা দিয়ে করোনা ভাইরাস মোকাবেলার জন্য আমরা একটা করোনা তহবিল গঠন করেছি, সেখানেও আরও 5 কোটি টাকা আমি আমাদের ট্রাস্টের থেকে দিয়েছি। আমি খুব আনন্দিত যে আমরা এই তহবিলটা তৈরি করার পর সমাজের অনেকে এগিয়ে এসেছেন। আমাদের অনেক সরকারি অফিসার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারাও এগিয়ে এসেছেন এবং সেখানে তারা অনুদান দিচ্ছেন। যেখানে আমরা জমি পাবো না, আমরা এই তহবিল থেকে জমি কিনে দেব, সেখানে আমরা ঘর করে দেব। তাছাড়া আমরা জানি যে প্রতিনিয়ত যেহেতু নদী ভাঙ্গা দেশ আমাদের, এরকম তো গৃহহীন হতেই থাকবে, ভূমিহীন হতেই থাকবে, তাদেরকে সহযোগিতাটা যেন অব্যাহত থাকে। সেই প্রজেক্টে যে টাকা আছে সেটা যেমন আমরা ঘর তৈরি করে দিচ্ছি, কিন্তু জমি কেনার জন্য আমি আলাদা এই ফান্ডটা এবং অন্যান্যভাবে আমরা সহযোগিতার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। এভাবেই আমরা চাচ্ছি যে বাংলাদেশের কোনো মানুষ গৃহহারা থাকবে না। যেটা আমি দেশবাসীকে আহ্বান জানাবো যে আপনারাও নিশ্চয়ই অবশ্যই দেখবেন যে কোনো মানুষ যদি গৃহহারা থাকে বা ভূমিহীন থাকে বা এ ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, অবশ্যই সেটা আমাদের জানালে আমরা তাদের জন্য ঘরবাড়ির ব্যবস্থা করে দেব। মুজিব বর্ষ উপলক্ষে গৃহ ও ভূমিহীনদের গৃহ ও ভূমি প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনের পর্বে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনায় রুগ্ন হয়ে পড়েছে অনেক প্রতিষ্ঠান, হারিয়েছে ব্যাংকের টাকা পরিশোধের সক্ষমতা। আবার অনেক প্রতিষ্ঠানের সক্ষমতা থাকলেও সুযোগের আশায় ঋণের কিস্তি পরিশোধ করছে না, যার প্রভাব পড়েছে খেলাপি ঋণে। 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 6,500 কোটি টাকা। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ব্যর্থ হলে সামনের দিনে এর পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন ব্যাংকাররা। দেশে করোনা শনাক্তের পর সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এতে স্থবির হয়ে পড়ে ব্যবসায়িক কার্যক্রম। ফলে ব্যাংকগুলোকে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। বছরব্যাপী এ সুবিধা দেওয়া হয় ব্যবসায়ীদের, যে কারণে ঋণের কিস্তি না দিয়েও খেলাপি হয়নি গ্রাহক, বাড়েনি খেলাপি ঋণের পরিমাণও। তবে বছরের শুরুতে ঋণের কিস্তি পরিশোধে দেওয়া সুবিধা তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। স্বাভাবিক নিয়মে ফিরতেই বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। নতুন করে যোগ হয়েছে প্রায় 6,500 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 8% বেশি। এর মধ্যে প্রায় 84,000 কোটি টাকাই আদায় অযোগ্য। এখন গত বছর কিন্তু আমরা যে সমস্ত অ্যাকাউন্ট আমরা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে আমরা ক্লাসিফাই করতাম, সেগুলো যেহেতু পেমেন্ট মনিটরিং ছিল আমরা করতে পারি নাই। আর প্রথমে সেই অ্যাকাউন্টগুলোকে আমরা ক্লাসিফাই করে দিয়েছি। সেই কারণে আসলে আমরা এই কোয়ার্টারে আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই এনপিএলটা বেড়েছে। প্যান্ডেমিক টাইমে আমরা দেখছি যে এসএমই গুলো কিন্তু অনেক বেশি হিট হয়েছে। এটা ডাউট নাই, কোভিড তো একটা কারণ অবশ্যই। তো আর মানুষ সুযোগ নেই, দেওয়ার সামর্থ্য আছে, সেও বলে কোভিডের কারণে ডিফারেল নিচ্ছে। এরকম ইলমোটিভ নাই, বাট সুবিধাটা কিন্তু ছাড়ছে না। মোট খেলাপির প্রায় অর্ধেকই সরকারি ব্যাংকের। তাদের বিতরণ করা ঋণের 21%ই খেলাপি। বিশ্লেষকরা বলছেন, করোনার প্রভাব থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি অনেক প্রতিষ্ঠান, তাই ঋণ সহায়তা অব্যাহত রাখা দরকার। করোনার ইস্যু থেকে কিন্তু আমরা সম্পূর্ণ বেরিয়ে আসতে পারিনি। তো যারা ফিরতে পারে নাই, ব্যবসা ভালো করে তারা দিতে পারছে না, তার সক্ষমতা নেই। আবার যারা দেওয়ার একটু সক্ষমতা তারা ওয়েট করছে যে আবার যদি খারাপ হয়ে যায়, ব্যবসা যদি একেবারে বসে যায়, এটা স্থগিত রাখছে হয়তো অনেকে, সেই কারণে হয়তো বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, করোনা বিবেচনায় খেলাপি ঋণ বাড়লেও তা আশঙ্কাজনক নয়, এটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। যে পরিমাণ লোন অ্যাডভান্স বেড়ে গেছে তার সাথে তুলনা করলে কিন্তু খুব বেশি বাড়ছে বলে আমার মনে হচ্ছে না। কারণ এই 1 বছর তো তাকে করোনার সময় কিন্তু বাংলাদেশ ব্যাংকে তাকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কিছুটা শিথিলতা করছিল, যেহেতু তারা সবাই অ্যাফেক্টেড হয়ে গেছে, এই কারণেই দেওয়া ছিল। খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় প্রভিশন সংরক্ষণে ঘাটতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 5,257 কোটিতে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নদী শাসনই এখন পদ্মা সেতু প্রকল্পের মূল চ্যালেঞ্জ। সেতু রক্ষায় প্রকল্প ব্যয়ের 1/3 খরচ হচ্ছে এই কাজে। তবে বর্ষায় পদ্মার প্রবল ঢেউ ও স্রোতের কারণে শুধু নদী শাসনই নয়, ব্যাহত হবে মূল সেতুর কাজের অগ্রগতিও। অবশ্য সেসব বিষয় মাথায় রেখে এগিয়ে চলেছে কাজ। তবে অস্বাভাবিক বর্ষা হলে মূল প্রকল্পের ক্ষতি হবে বলে শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। আমার করা রিপোর্ট। নদীর গতিপথ পরিবর্তন ও পার বেঁধে ভাঙন রোধ করার প্রক্রিয়াই নদী শাসন। দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থাপনা পদ্মা সেতু নির্মাণের সবচেয়ে বড় অংশ জুড়ে এই নদী শাসন। প্রমত্তা পদ্মার বিপুল স্রোত আর জলরাশি সেতু নির্মাণে সৃষ্টি করে প্রতিবন্ধকতা। সেতুর 2 পারে নদী শাসন হবে 12 কিলোমিটার। বহুমাত্রিক এই কাজের মধ্যে নদীর তলদেশ খনন, ব্লক ও জিও ব্যাগ ফেলা ও পার বাঁধের কাজ গুরুত্বপূর্ণ। যদি সেতু নির্মাণ করার পরবর্তী সময়ে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে এমন একটা জায়গায় চলে যায় যেখানে সেতুটির আর কোনো প্রয়োজনীয়তা থাকে না, এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করার জন্যই কিন্তু নদী শাসন খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, যেটা নদীর গতিপথকে সেতু যেই জায়গায় ঠিক সেই জায়গায় রাখার জন্য যথেষ্ট। সেতু রক্ষার জন্য নদী শাসনে বিপুল বিনিয়োগ করেছে সরকার, যার পরিমাণ $120 কোটি। সেতু হবার পরও এই নদী শাসন সহ অনেক বছর রক্ষণাবেক্ষণ অব্যাহত রাখতে হবে। নদী শাসন ডিজাইন করা হচ্ছে এবং আমরা একটা বিপুল বিনিয়োগ করতেছি, প্রায় $1 বিলিয়ন বেশি, $1.2 বিলিয়ন আমরা নদী শাসন কাজে ব্যয় করছি। এবং এটা এই নদী শাসন কাজটা আগামী বহু বছরই এটাকে মেনটেন করতে হবে। কিন্তু গেল বছর অস্বাভাবিক বর্ষায় মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙনের পাশাপাশি কিছু মালামালও নদীগর্ভে বিলীন হয়। তেমন অস্বাভাবিক বর্ষা হলে অনেক বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকল্প সংশ্লিষ্টদের। নদী শাসনের কথা এত প্রবল স্রোত থাকে, যে স্রোতের ঢেউ থাকে, স্রোত থাকে, সেখানে আমরা কাজ করতে পারি না।
এবং এই রোডের কাজও, মেইন ব্রিজের কাজও কিছুটা গতি হারায় ফেলে। প্রতিবন্ধকতা আমরা জানি এই প্রতিবন্ধ কি হবে। তবে হ্যাঁ, যদি অস্বাভাবিক বর্ষা হয় গত বছরের মতো, তাহলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়। প্রত্যেক বছরই বর্ষাকাল আসলে নদী শাসনের এই কাজের গতিটা অনেকটা কমে আসে। তার কারণ পদ্মার যে স্রোত সেটা বর্ষাকালে অনেক গুণে বেড়ে যায়, এবং তখন আমরা যে জিও ব্যাগ ইউজ করছি কিংবা যে কংক্রিটের ব্লক ইউজ করছি সেগুলো ঠিকমতো বসানোর কাজে পদ্মার প্রবল স্রোতের কারণে অনেকাংশেই বিঘ্ন ঘটতে পারে। ইতিমধ্যে পদ্মা সেতু ঘিরে নদী শাসনে কাজ হয়েছে 83.5%। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, জাজিরা, শরীয়তপুর। স্বর্ণের দাম প্রতি ভরিতে 1516 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সকাল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। স্বর্ণের দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলছে, করোনাকালে বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যেও আন্তর্জাতিক বাজারের দাম কিছুটা নিম্নমুখী। তাই দেশীয় জুয়েলারির বাজারের অচলাবস্থা কাটাতে এবং ভোক্তা সাধারণের কথা চিন্তা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি দাম কমিয়েছে। এর আগে গত 10 মে ও 23 মে 2 দফায় ভরিতে স্বর্ণের দাম 4374 টাকা বাড়ায় বাজুস। এখন থেকে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1516 টাকা কমিয়ে 71,967 টাকা বিক্রি হচ্ছে। স্বর্ণের দাম কমলেও রূপার পূর্ব নির্ধারিত দাম বহাল রয়েছে। মহামারীর কারণে ঋণ পরিশোধে শিথিলতা থাকলেও গত মার্চে খেলাপি ঋণ বেড়েছে। ফলে ঝুঁকিবাহিত সম্পদের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন রাখতে বেগ পেতে হচ্ছে ব্যাংকগুলোকে। পর্যাপ্ত আয় না থাকায় 11টি ব্যাংক বা প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে পারেনি। ঘাটতির পরিমাণ 12,649 কোটি টাকা। বছরের প্রথম প্রান্তিকে প্রয়োজনীয় প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংক। বিশেষত বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রভিশন ঘাটতি রয়েছে। বেসরকারি খাতের 6টি ব্যাংক রয়েছে এই তালিকায়। বিতরণ করা ঋণের গুণমান বিবেচনায় বিশিষ্ট হারে প্রভিশন রাখতে হয়। চলতি বছরের মার্চ পর্যন্ত বিতরণ করা ঋণের পরিমাণ ছিল 11,77,000 কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ 95,085 কোটি টাকা, যা মোট ঋণের 8%। বিশ্লেষকরা বলছেন, করোনার প্রভাবে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব, ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করতে পারছে না, আবার অনেকেই বিশেষ সুবিধার আশায় ইচ্ছে করে ঋণের কিস্তি দিচ্ছে না। টেকসই উন্নয়নের জন্য এসএমই খাতের উদ্যোক্তাদের জন্য যথাযথ কর সুবিধা দেওয়া প্রয়োজন। হালকা প্রকৌশল শিল্প বাজেটে ভালো কিছু সুবিধা পেয়েছে। মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ভ্যাট অব্যাহত সুবিধা এই খাতকে এগিয়ে নিয়ে যাবে। সকালে এসএমই ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয়। বলা হয়, বাজেটের জন্য 63টি প্রস্তাব করা হলেও গৃহীত হয়েছে মাত্র 14টি। করোনাকালে এসএমই খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে উৎসবকালীন কেনাকাটা না থাকায় ছোট ও মাঝের উদ্যোক্তারা বেশি ক্ষতির মুখে পড়েন। হালকা প্রকৌশল, কৃষি, ডেইরি, ফুড প্রসেসে দৃষ্টি দেওয়ার তাগিদ দিয়েছেন আলোচকরা। বলেন, এই বাজেটের মধ্য দিয়ে এসএমই খাতের সব অর্জন সম্ভব হয়নি। বড় শিল্প অধিক গুরুত্ব পেয়েছে। ঋণ প্রাপ্তি সহজ করার দাবি তুলেছেন গবেষকরা। আর্থিক জটিলতা কাটাতে ঋণ প্রাপ্তি সহজীকরণের প্রয়োজন আছে। নানা জাতের মৌসুমি ফলে ভরপুর পার্বত্য জেলা খাগড়াছড়ির বাজার। প্রতি বছরের মতো এবারও পাহাড়ে ভালো ফলন হয়েছে। দেশ জুড়ে এসব মৌসুমি ফলের প্রচুর চাহিদা। তবে করোনা পরিস্থিতি এবং পরিবহনে ভোগান্তির কারণে বাইরে থেকে আসছেন না পাইকাররা। আম্রপালি, বাড়ি, রত্না প্রজাতির আম তো আছেই, এর বাইরে জাম, কাঁঠাল, ড্রাগন, আনারস, লটকন সহ হরেক রকমের ফলমূলে সয়লাভ খাগড়াছড়ি জেলা শহরের সব হাটবাজার। কেন্দ্রীয় মসজিদ সড়কের দুপাশে মৌসুমি ফলের হাটে বিক্রি করার জন্য দূর দূরান্ত থেকে ফল নিয়ে আসেন অনেকে। তবে করোনা পরিস্থিতির কারণে পর্যটক ও বাইরের পাইকাররা আসতে না পারায় ব্যবসা মন্দ বলছেন বিক্রেতারা। জাম কিনলাম কেজি 50 টাকা করে। জামগুলো খেতেও খুব ভালো, দামও অনেক সস্তা। পাহাড়ি আমগুলা এমনি সুস্বাদু, মিষ্টি বেশি হয়, পুষ্টি বেশি। আম বিক্রি করছি 40 টাকা ধরে কেজি। এবার একটু দাম কম, গাড়ি ঘোড়া চলে না, লকডাউন, পর্যটন খোলা নাই, মানুষজন আসে না। খাগড়াছড়িতে উৎপাদিত আম্রপালির চাহিদা দেশ জুড়ে, ফলনও হয়েছে ভালো। তবে এবার একদিকে বাইরের ক্রেতা কম, তার উপর ফল পরিবহনেও বাড়তি ভোগান্তির অভিযোগ করছেন ব্যবসায়ীরা। করোনার কালীন কারণে ক্রেতা কম। বাইরে থেকে পাইকারগুলা খাগড়াছড়িতে ঢুকে না, একমাত্র পথের কষ্টি। পথের এরা আমি এখান থেকে 40 টাকা কিনলে পথে দেখা যাচ্ছে আরো 10-15 টাকা পার কেজিতে করে। পাহাড়ে উৎপাদিত এসব ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বলছেন সিভিল সার্জন। তবে ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ তার। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সাবান পানি দিয়ে, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা,
এই স্বাস্থ্যবিধি মেনে আসলে কেনাকাটা সম্পন্ন করতে হবে। শোয়েব রহমান, যমুনা নিউজ। এই ছিল বিজনেস স্টোরিতে। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি BD। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।